তো আমরা কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি একটা বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে, নাটক জাতীয় কিছু একটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আর কি। আমি বললাম না যে আমি কথাগুলো আটকায় রাখতে পারি না, আমার জানি কেমন একটা বাজে অভ্যাস আছে। আমার কাছে সবকিছু সাজানো নাটক মনে হচ্ছে। এই কদিন আগে দেখলাম, আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাতো, আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে, তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিক দিয়ে করতো। একটা গল্প বলি ছোট্ট করে, যদি আপনারা বুঝতে পারেন আর কি, যদি বুঝতে পারেন, সাংবাদিক ভাই বিশেষ করে বলছি। ইস্ট পাকিস্তান বক্সিং চ্যাম্পিয়ন একজন ছিলেন, নাম ছিল রহমতুল্লাহ। উনি ছিলেন গাড়ির মেকানিক, আমাদের বাড়ির সামনে গ্যারেজ ছিল। তো কি কারণে ওই এলাকার এক লোকের সঙ্গে তার ঝগড়া হলো, তো সেই লোকটা সে খুব মারধর করলো আর কি, ঘুষি টুসি দিল। তো এর মধ্যে সেই লোকটাকে বাবার রেখে নিয়ে আসছে, বাপটা বয়স্ক। আসার পরে ও বাপটা ঢাকা ভাষায় বলতেছে, ওই বেটা আমার পোলারে মারছুসকে, চ্যাম্পিয়ন হয়ে গেছিস গা, তোরে বেটা তুই বক্সার হয়ে গেছিস, তোর উপরে নাকে দেখামো, পেটে মারুম, পেটে দেখামো, তলে উপরে মারুম। বুঝতে পারছেন আপনি কথা? বুঝেন না ঢাকায় ভাষা, মানে নাকে দেখামো, পেটে মারুম, পেটে দেখাবো, নাকে মারুম। বুঝছেন? আমাকে সরকার এখন নাকে দেখায়, পেটে মারে, আর পেটে দেখায়, নাকে মারে। বুঝতে পারছেন? দেখেন হামিদ সাহেব চলে গেল, কি সুন্দর। হামিদ সাহেব চলে কোন দিক দিয়ে চলে গেল? ভিআইপি দিয়ে। পত্রপত্রিকা দেখলাম উনি নাকি গেঞ্জি পরে, লুঙ্গি পরে, মাস্ক পরে ভিআইপি দিয়ে গেছে। ভাই লুঙ্গি পরুক, গেঞ্জি পরুক, আর ল্যাংটা হয়ে যাক, ভিআইপিতে ঢুকলো কিভাবে? ভিআইপিতে ঢুকে কিভাবে? যদি একান্ত পরিচিত না হয় কিংবা সেই ভিআইপি লোক না হয়, সে ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল। আমার সরকার বলে কিছু জানি না। 622 জন আওয়ামী লীগের লোক পার হয়ে গেল, এই সরকার বলে আমরা কিছু জানি না। জানেন কি? এই জানাটা খুব দরকার। আপনারা কি জানেন? এইটা আমাদের জানা দরকার। কি জানেন আপনারা? কিছুই জানেন না। তো এখন সেদিক থেকে নজর ফেরানোর জন্য আরো জানি কি ঘুরতেছে, আমার খুব সন্দেহ হচ্ছে আরো জানি কি ঘুরতেছে। নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? আর কোন দাবিতে মিছিল মিটিং করলো? কি দাবিতে? দাবি জানি কি দাবি? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই? কে না করছে? বিএনপি না করছে? খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে বড় ঠেকা পড়ে গেছে। জীবন থেকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি, স্বাস্থ্যহানি করেছে, আমাদের পরিবার পরিজন কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই। এখানে যারা আছে, একটি কর্মীও তার বাড়িতে 17 বছর ঘুমাতে পারেনি শান্তি। আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব, ওদেরকে আমরা আবার প্রতিপালন করব, আবার ওদেরকে পুনর্বাসন করব। এটা হলো যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করার চেষ্টা করতেছে। আচ্ছা আমি আর বলি, শুধু এটা না, এই সম্পর্কে আমাদের সেক্রেটারি জেনারেল ফখরুল সাহেব স্পষ্ট বক্তব্য রেখেছেন, আমাদের স্ট্যান্ডিং কমিটির মঈন সাহেব স্পষ্ট বক্তব্য রেখেছেন। আমি এখন থেকে 1-1.5 মাস আগে বক্তব্য রেখেছি এই প্রেস ক্লাবে, আপনাদের মনে থাকতে পারে। 24শে এপ্রিল পরিষ্কার ভাষায় বক্তব্য রেখেছিলাম। আমি আপনাদেরকে শোনাই কি বক্তব্য রেখেছিলাম। আমি এখন রেকর্ড রাখতে হয়তো 24শে এপ্রিল মনে রাখবেন দয়া করে আপনারা। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে। আরে ভাই কি আমার আর ভালো লাগে না। আরে ভাই 17 বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি, পরিবার পরিজন সহ অশান্তিতে রয়েছি।
তো যাই হোক, আমি এই সাক্ষী রাখলাম এই কারণে যে যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায় তারা আসলে দেশ এবং জাতির শত্রু। কারণ একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য, যে কোনো বিদেশি প্রভুদের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র দল বিএনপি আছে, বাংলাদেশে আর কোনো দল নাই। যদি থাকতো তারা আজকে আওয়াজ উঠাতো সচিবালয়ের ভিতরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করে, আওয়ামী লীগের সচিবরা বিএনপি সচিবালয়ের ভিতরে কি করে এখন পর্যন্ত। যাদের এখন জেলখানায় থাকার কথা তারা এখন সচিবের দায়িত্ব পালন করতেছে জেলখানায় বসে। ওরা আওয়ামী লীগের আমার সচিব ছিল, এখনো সচিব, অথচ আমাদের সময় যারা সচিব ছিল, যারা এখন রিটায়ারমেন্টে যায় নাই, তাদের সব বাতিল করে দিচ্ছে। এখন আরো শুরু হয়েছে প্রশাসনে, বিভিন্ন এলাকাতে পরিবর্তন শুরু হয়ে গেছে। কে কে বিএনপি কোথায় আছে, হয় বিএনপি দিতে হবে, বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে, জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন, থানা, পুলিশ, কোর্ট, কাছারি, সচিবালয়ের ভিতরে এই কর্মকাণ্ডগুলো শুরু হয়ে গেছে। বিএনপিকে রাখা যাবে না। এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে, তারই একটি বিষয় হলো এইটা, এই যে 622 জন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া, হামিদ সাহেবকে পালিয়ে যেতে দেওয়া, একটা খুনের আসামি হামিদ সাহেব, তাকে পালিয়ে যেতে দেওয়া, এটা হলো এই একটা বিষয়। আরো বিষয় আছে, এই সরকারের মধ্যে অবস্থানরত অনেক উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিকই নন, তারা এই দেশ পরিচালনা করতেছেন। এখান থেকে নজর ফিরিয়ে নেওয়া। আমার মনে হয় মাঝে মাঝে আমরা কি ঔপনিবেশিক শাসনে আছি? আমার মনে হয় যে আমরা দেশের মানুষের শাসনে নাই, আমরা ঔপনিবেশিক শোষণে আমরা আছি। নইলে আজকে একটি কথা আমি দেখছি, একটি জিনিস, সবাই তো দেশপ্রেমিক করে দাবি করেন ভাই, আমিও নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে দাবি করি। আমি অন্য কারো কথা বলছি না, আমি আমার নিজের পক্ষ থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে আমি কেন ইচ্ছা করলে সেন্ট মার্টিন যেতে পারি না, আমি কেন ইচ্ছা করলে সাজেক যেতে পারবো না, আমি কেন ইচ্ছা করলে বাগাইছড়ি যেতে পারবো না। আমি একটু এই সরকারের কাছ থেকে জানতে চাই, আমরা কি কোনো পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমাদেরকে সেন্ট মার্টিন, বাগাইছড়ি কিংবা সাজেক যেতে পাসপোর্ট ভিসা লাগবে? আমি এই সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই, ঘটনাটা কি। আমি এটাও বুঝি না, আমার এনসিপি ভাইয়েরা যারা বলতে চান দ্বিতীয় স্বাধীনতা, তারাই সন্দেহের কথা বলছেন না কেন? তারা কেন কথা বলছেন না? আর কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনি কেন বলছেন, আমি বলছি এই কারণে এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি। সুতরাং এই দেশটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে স্বাধীন করেছে, কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য নয়। প্রিয় ভাইরা, আমার আসলে অনেক বলার ছিল, আমার একটু আরেকটা প্রোগ্রাম আছে যেহেতু হবে তাই। তো আজকে এই যে দেখেন, আমি 3টা নাম বলছি আপনাদেরকে, সেন্ট মার্টিন, সাজেক, বাগাইছড়ি, এই সমস্ত এলাকা আজকে আমাদের যাওয়াটা একটা দ্রোহ হয়ে গেছে। আবার শুনি একটা জায়গায় নাকি করিডোর দেওয়া হবে। কিসের করিডোর? মানবিক করিডোর। আরে ভাই, আবিষ্কার করেন নাকি? আর বিশ্বের কোন ডিকশনারিতে মানবিক করিডোর জায়গা আছে নাকি? কোন ডিকশনারিতে মানবিক করিডোর বলে কোন শব্দ আছে? আবিষ্কার করেন একটা শব্দ, যখন যে শব্দ প্রয়োজন সেটা আবিষ্কার করেন। বাংলাদেশের অভ্যন্তরের কোন করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোন সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। আমাদের কোনো ভালো অভিজ্ঞতা আছে, বিশ্বের কোন দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই। আজকে গাজা শান্তিতে নাই, লিবিয়া শান্তিতে নাই, মিশর শান্তিতে নাই,
আফগানিস্তান শান্তিতে নাই। আমার সেক্রেটারি সাহেব ফখরুল ইসলাম সাহেব বলেছেন এই দেশকে আমরা গাজা বানাতে চাই না। আসলে তাই, আমরা এই দেশকে ফিলিস্তিন গাজা বানাতে চাই না। আমরা এই দেশে আমরা লক্ষ্য করছি অনেক বিদেশিদের আগমন ঘটেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। আজকে ফেসবুকে একটা আপনার সার্চ দিলে পাবেন, এক ভদ্রলোক বলছিল, সেটা আমি আর বলতে পারছি না, সময় নাই, বলাও যাবে না। তো আমার ধারণা এই সরকার ইচ্ছাকৃতভাবে এই অপকর্মগুলো করছে। এই সরকার এই মুহূর্তে আমি এই সরকারকে অন্তত আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে। এই সরকার কোন পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। আমি পরিষ্কার ভাষায় এটা বলতে চাই। আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে কেন? যদি এই সরকারকে প্রমাণ করতে হবে তার দেশপ্রেমিক সরকার, আমার প্রশ্নগুলোর জবাব দিয়ে, আমার প্রশ্নগুলোর সঠিক জবাব পাওয়ার পরে আমাকে যে শাস্তি যেখান থেকে দেওয়া হবে আমি মাথা পেতে নেব। আমি আজকে আমার কথা বললাম, আমি জানি এইটা যথাযথ ফোরাম নয়, হয়তো আরো ভালো জায়গায়, আরো কোনো জায়গায় যা বলা উচিত ছিল বড় জায়গায়, কিন্তু আমি আমার মনের ক্ষোভ আমি ধরে রাখতে পারিনি। আমি আপনাদের সামনে প্রকাশ করলাম। আমার কথাটাকে আপনার মনে ধারণ করবেন এবং দেশবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা এখন কিন্তু আমরা খুব ভালো অবস্থানে নাই, এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি আবারও বলবো, দেখেন অন্য রাজনৈতিক দল, আরো অনেক রাজনৈতিক দল আছে বিএনপি ছাড়া, অন্য কেউ এই করিডোর নিয়ে কোনো কথা বলছে না। কেন ভাই? কি কারণে? জামাত ইসলাম কথা বলে না কেন? অন্যান্য যে বিভিন্ন পীর সাহেবেরা আছেন ওনারা কথা বলেন না কেন? আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান। এটা কেমন কথা হলো? অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটি পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো। তো ইনশাআল্লাহ এই বিএনপিকে কোন সরকার বহু চেষ্টা করে শেষ করতে পারে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে আমি স্মরণ করতে চাই যে এই যে রোহিঙ্গাদেরকে ভিতরে জায়গা দেওয়া হয়েছে, আবার এইভাবে রোহিঙ্গাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল একবার বাংলাদেশে, সম্ভবত আমার সালটা মনে নাই, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে। একমাত্র রাষ্ট্রনায়ক যিনি রোহিঙ্গাদেরকে ফিরতে বাধ্য করেছিলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে সমস্যাটা আজকে আমাদের দেশে তৈরি হয়ে গেল, এটা কিন্তু খুব সহজে শেষ হওয়ার নয় যদি বাংলাদেশের জনগণ সচেতন না হয়। প্রিয় ভাইয়েরা, আমি যেটা আমার কথা ছুটে গেছে, যেটা যে আমার অন্যান্য ভাইয়েরা, আমার অন্য ভাইয়েরা যারা আছেন রাজনৈতিক দল, আপনারা কেন কথা বলছেন না আমি একটু জানতে চাই। এটা তো কারো পক্ষে বিপক্ষে বলা না, নিজের দেশের পক্ষে বলা। কথা বলতে হবে নিজের দেশের পক্ষে। কোন দেশের বিপক্ষে গেল সেটা আমরা দেখার বিষয় না। আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে, আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে, এটা ভাবার আমার কোনো প্রয়োজন নাই কোন একজন দেশপ্রেমিক নাগরিকের। আমি দেশপ্রেমিক, আমি আমার দেশের কথা বলবো। আমি দেশপ্রেমিক, আমি আমার দেশের স্বার্থের কথা বলবো। আমি দেশপ্রেমিক, আমার দেশের জনগণের কথা বলবো। আমি অন্য কোনো কারো কথা ভাবতে আমি রাজি নই। অন্য কারো রক্তচক্ষুতে আমি ভীত হতে রাজি নই। ভাই, আমি জানি যে আমার এই বক্তব্যের পরে অনেক আলোচনা হবে, অনেক সমালোচনা হবে, হতে পারে বিভিন্ন জায়গায় হবে, বিভিন্ন সময় হবে। আমি জানি এটা জেনেই আমি আজকের বক্তব্য এত চিন্তা করে আমি কখনো বক্তব্য দিই না। আজকের বক্তব্যে আমি চিন্তা ভাবনা করিয়ে দিয়েছি। এরপর পরে কি হবে আল্লাহ জানেন, আপনারা যেন দোয়া করবেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদের পিন্টুকে বেস্ট রিসিভ করুন, এবং আমি মনে করি এরকম হাজার হাজার পিন্টু ইনশাআল্লাহ দলে জন্ম নিয়েছে, আরো জলে জন্ম নেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।